শুভ সন্ধ্যা সকলকে। আমি নওশিন জাহান তাকিয়া আরো একবার তাকিয়ার সাথে 30 মিনিটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তাকিয়ার সাথে 30 মিনিটের সিজন 2-তে আমরা নতুন করে আবার ফিরে এসেছি লাল সবুজের নতুন মুখদেরকে আরো একবার তাদের কাছ থেকে তাদের গল্প শুনে তাদেরকে জেনে নিতে। আর আজকে তাকিয়ার সাথে 30 মিনিটের দ্বিতীয় পর্বে আমার সাথে আছেন ন্যাশনাল ভলান্টিয়ার কোঅর্ডিনেশন অ্যাসোসিয়েট ফয়েজ ভাইয়া। চলে যাচ্ছি ফয়েজ ভাইয়ার কাছে। কেমন আছো ভাইয়া? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি, তুমি কেমন আছো? জি ভাইয়া, বেশ ভালো আছি। ফয়েজ ভাইয়া লাল সবুজ সোসাইটির চট্টগ্রাম টিমের সদস্য একজন। হ্যাঁ, চট্টগ্রাম টিমেই কাজ করছি আপাতত। তারপর ন্যাশনাল ভলান্টিয়ার ভালো। কোঅর্ডিনেশন অ্যাসোসিয়েট বর্তমানে। হ্যাঁ, হ্যাঁ, এই যে ন্যাশনালের বিভিন্ন জেলাগুলো এখন দেখাশোনা করি চট্টগ্রামের পাশাপাশি। এবং লাল সবুজ আমাকে একটু করে দায়িত্ব দিয়েছে যে সবাইকে একটু করে যাতে নিজের আমব্রেলার ভিতরে নিয়ে আসতে পারে। ফয়েজ ভাইয়ের ব্যাপারে অনেক শুনেছি, ফয়েজ ভাইয়া নাকি নিজের চেয়েও বেশি ভলান্টিয়ারদের জন্য ভাবেন, নিজের জন্য না ভেবে। এমন কিছু না, ভলান্টিয়াররা আমাকে অনেক বেশি ভালোবাসে। এবং তারা আসলে ফয়েজ ভাইয়াকে নিজের একটা সেফ জোন মনে করে, আমার যদ্দূর মনে হয়, এবং আমিও তাদেরকে নিজের সেফ জোন ফিল করি। সেফ জোন মনে করে বলে এত বড় একটা দায়িত্ব ভাইয়াকে দিয়ে দেওয়া হয়েছে। ভাইয়া বেশ ভালোভাবেই সেটা সামলাচ্ছেন এখন। ফয়েজ ভাইয়া লাল সবুজ সোসাইটিতে যোগদানের গল্পটা শুনতে চাচ্ছি। আচ্ছা, শুরুতে আমি একদম একদম ছোটবেলা থেকে কাব স্কাউটিং এর সাথে যুক্ত ছিলাম। এবং পরবর্তীতে আহ, আমার ফ্যামিলি হলো যে বেসিক্যালি মাইগ্রেন্ট হওয়া। ওরা হাতিয়াতে ছিল এবং আমার বাবা নদী ভাঙনের ফলে নোয়াখালীতে শিফট করে। এবং নোয়াখালীর পরবর্তীতে আমাদের পড়াশোনার আরো উন্নয়নের জন্য রাঙামাটিতে শিফট করে। তো ওই রাঙামাটিতে থাকায় আসলে আমি আমার পড়াশোনায় এসএসসি এবং এইচএসসি ওখান থেকে কমপ্লিট করি এবং কাব স্কাউটিং শুরু করি স্কুল পর্যায়ে, বাট খুব একটা ভলান্টিয়ারিজম ছিল ছিল না। আর আমি ট্রাই করেছিলাম যে বিভিন্ন জায়গায় কানেক্টিভিটি বৃদ্ধি করে আমাদের যে পাহাড়ি অঞ্চল সেখানেও কিভাবে ভলান্টিয়ারিজমের আরো বিস্তার ঘটানো যায়, এবং এর মধ্যে আমার এইচএসসি শেষ হয়ে যায়। এবং আমি একটা পলিসি, আমার একটা ক্যাম্পের সুযোগ পাই, ইউথ ফর পলিসি ক্যাম্প। তো ওই পলিসি ক্যাম্পের করে এসে আমার আমার একটা ফ্রেন্ড বিনিতা, তো ওর কার্যক্রমগুলো আমি দেখতে পাচ্ছিলাম। বিনিতা, রাকিব, অনিন্দ, তার কার্যক্রমগুলো আমার বেশ ভালো লাগছিল যে একটু ডিফারেন্ট, একটু ইউনিক। বিকজ আমি শৃঙ্খলা, তারপরে ফার্স্ট এড, রেস্কিউ এগুলো নিয়ে কাজ করেছি। পরে হঠাৎ করে ক্লাইমেট এন্ড মেন্টাল হেলথ ইস্যু। সো তখন আমি ইন্টারেস্টেড হলাম যে আমার আরো কিছু শেখার আহ, ইচ্ছা, আরো কিছু জানতে চাই, আরো কিছু শিখতে চাই। তো ওই জায়গা থেকে ইন্সপায়ার হয়ে, কাজ দেখে ইন্সপায়ার হয়ে আমি লাল সবুজে এসেছি। আমি 2022-এ লাল সবুজে এসেছি। 2022-এ 2 বছর তাহলে লাল সবুজের সাথে যুক্ত আছো। হ্যাঁ, 2 বছর যুক্ত আছি। এবং লাল সবুজ এর সাথে কাজ করতে করতে বিভিন্ন জেলাগুলোতেও পরিদর্শন, এবং এই যে বিভিন্ন জেলাগুলোর দায়িত্ব পালন করছি, এভাবেই চলছে। ফয়েজ ভাইয়ের কাছে আবারও ফিরে আসবো, দর্শকদের জন্য আরো একবার মনে করিয়ে দিতে চাচ্ছি। লাইভে ফয়েজ ভাই এবং আমার কথোপকথনের মধ্যে যে কোনো একটি প্রশ্ন আমি লাইভ শেষে সবার দিকে ছুড়ে দেব, এবং সেই কুইজের উত্তর যে সবার প্রথমে সঠিক উত্তর দিতে পারবে তাকে লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে উপহার পৌঁছে দেওয়া হবে। চলে যাচ্ছি আবার ফয়েজ ভাইয়ের কাছে। ফয়েজ ভাইয়া, স্বেচ্ছাসেবিতার সঙ্গে তো অনেক দিন ধরেই যুক্ত আছো। তোমার কাছে কি মনে হয় একজন স্বেচ্ছাসেবীর মধ্যে কি কি গুণ আসলে থাকা উচিত? আমার কাছে মনে হয় একজন স্বেচ্ছাসেবীর আচরণ অবশ্যই হওয়া প্রয়োজন। সে একজন বিনয়ী হবে, আদর্শবান হবে, এবং সমাজের প্রতি সে নিজেকে দায়িত্বশীল অনুভব করবে। এবং সে স্বেচ্ছাসেবী আহ হওয়ার আগে যে স্বেচ্ছায় কার্যক্রমগুলো করবে, সেই কার্যক্রমগুলো তার আগে ওন করতে হবে, ভেতরে ওন করার পর তারপরেই সে হলো যে স্বেচ্ছাসেবী কার্যক্রমে আসা উচিত। তো ফার্স্ট অফ অল আমি সব আমার যারা স্বেচ্ছাসেবী হতে চায় বা আরো সামনের দিকে আগাতে চায়, তো তাদের জন্য আহ, প্রথম একদম যে স্টেপটা সেটা হচ্ছে যে আগে স্বেচ্ছাসেবী জায়গাটা ওন করতে হবে।
তো কেউ যদি মনের জায়গা থেকে ফিল করে যে আমি মানুষের জন্য কিছু কাজ করে আমি নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আহ, কিছু একটা করতে পেরেছি, তখন হলো যে স্বেচ্ছাসেবিতে আসা। অর্থাৎ বেসিক্যালি আমি বলতে চাই যে প্রথম স্টেপ হলো যে দায়িত্বশীলতা হওয়া, বিনয়ী হওয়া, এবং আহ, নিজেদের আহ, সমস্যাগুলোকে নিজেদের সমস্যা হিসেবে বিবেচনা করা। সবার আগে অন্য মানুষের সমস্যাটা না ভেবে ভাবতে হবে এটা আমার নিজের সমস্যা হলে আমি কি করতাম। সরি, বুঝতে পারিনি। আরেকজনের সমস্যা না ভেবে আমার ভাবতে হবে যে আমি এই সমস্যায় থাকলে আমি কি করতাম, নিজের সাথে রিলেট করতে হবে ব্যাপারটা। এটাই তো তাহলে আহ দাঁড়াচ্ছে। হ্যাঁ, আমি আমার জায়গাটা থেকে আহ, যখন আমি ভলান্টিজম শুরু করি এবং কার্যক্রম যখন শুরু করি, তো আমি সবসময় ভাবতাম যে কাজগুলা করার আগে এই কাজগুলো আসলে আমার সাথে কতটুকু সুইটেবল, বা আমি এই কাজগুলো করতে পারছি কিনা। এই জায়গাটা আমি যখন বিবেচনা করি, এবং বিবেচনা করার পর আমার আমার আমি কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারবো সেই জায়গাটাও বিবেচনা করি। এবং তার পরবর্তী হলো যে আহ, আমি স্টেপটা নেই আর কি, যে হ্যাঁ আমার এটা করা উচিত, এরকম আর কি। তো যে সমস্ত পরিকল্পনা নিয়ে ভলান্টিয়ারদের জগতে আসা, কতটুকু বাস্তবায়িত হলো সেটা? আহ আমি একটু সময় নিতে চাই, আমার মেবি কানেকশন সমস্যা করছে। তো আমি জি একটু ভাই, জাস্ট জাস্ট অবশ্যই। সমস্যা, জি একটু ভাই, একটু অবশ্যই। সময়। আমাদের সাথে এখন যুক্ত রয়েছেন এমডি লিংকন আহমেদ জয় ভাইয়া, জান্নাতুল মাওয়া মৌ আপু, রনি ভাইয়া, হাবিবুল্লাহ ভাইয়া, রাকিব ভাইয়া, মনির ভাইয়া এবং মনা আপু। ফয়েজ ভাইয়া ফিরে আসলে ফয়েজ ভাইয়াকে শুনিয়েই আমরা তার জন্য করা কমেন্ট গুলো তাকে শোনাবো। ফয়েজ ভাইকে আজকে প্রশ্ন করব তার ডাকাতি নিয়ে ঘটে যাওয়া রিসেন্ট একটা ঘটনা নিয়ে। তার ডাকাতি বললে সে ডাকাতদের কবলে পড়েছিলেন কিছুদিন আগেই, লাল সবুজ সোসাইটি ত্রাণ দিতে গিয়ে এই ঘটনাটি ঘটেছিল। লাল সবুজের গোটা টিম সেখানে ডাকাতের কবলে পড়ে। আজ ফয়েজ ভাইয়ের কাছ থেকে হয়তোবা সেই গল্প শোনারও আমাদের সুযোগ হবে। আহ সরি, দুঃখ প্রকাশ করছি যে আমার এখানে একটু কানেকশনের সমস্যা থাকার কারণে আমার আচ্ছা। আচ্ছা, এখন কি আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ডাকাতের স্টোরিটা যেটা হলো, আহ, আমরা যখন যখন এই যে বন্যা শুরু হলো একদম স্টার্টিং পয়েন্টে, তো আমরা কি করি, আহ, আমাদের অন্য আরো একটা অর্গানাইজেশন আছে যারা কিনা আহ, এই স্টেপটা নেওয়া শুরু করে। সো সর্বপ্রথম আমরা জানাতে শুরু করি যে আমরা কি পারি না মানুষকে উদ্ধার করতে এবং মানুষের সহায়তায় এগিয়ে আসতে। তো ওই জায়গাটা থেকে তখন আমরা বন্যার্ত মানুষের উদ্ধারের জন্য স্টেপ নেই। এবং সাথে সাথেই আমি যেহেতু চট্টগ্রাম আছি, আমার ন্যাশনাল টিম আমাকে বলে যে তুমি এগিয়ে পড়ো, যত ধরনের সহায়তা প্রয়োজন হয় আমরা তোমার পাশে আছি। তো তখন আমরা 5টা বোট এবং 5 ট্রাক ট্রাক এইসব মিলে প্রায় আমরা প্রায় 35 থেকে 40 জন হলো যে রওনা দেই মুহুরীগঞ্জের দিকে। তো মুড়িগঞ্জের আমরা টোটাল 2,500-এর মতো মানুষকে উদ্ধার করেছিলাম। এবং আমরা 3 দিন দৌড়াচ্ছিলাম। লাস্ট যেটা ছিল, আমরা আসতাম না। লাস্ট ডেটা আমাদের একটা বোট লক্ষ্মীপুর যায়, সেটা লক্ষ্মীপুর থেকে ফিরে আসতেছিল। এবং আরেকটা বোট হলো যে আপনার মুহুরীগঞ্জের পাগলাপুর সামথিং কিছু একটা জায়গা। তো ওই জায়গাটাতে হলো যে আমাদের যারা ভলান্টিয়ার, যারা মানুষ ছিল, তাদেরকে বোট থেকে নামিয়ে ওই জায়গায় নামিয়ে আমাদের বোটটা ওখান থেকে ছিনিয়ে নেওয়া হয় আর কি। পরবর্তীতে আমরা আসলে ওই ভলান্টিয়ারদের অনেক চিন্তা করছিলাম। এবং ভাগ্য ভালো যে যারা ছিল তারা আবার অন্য বোর্ডে ফিরে আসতে সক্ষম হয়েছিল। তো ওই জায়গাটায় আসলে আহ, অনেক বেশি চিন্তিত ব্যাপার ছিল আমার জন্য। কারণ ফ্যামিলি আসলে ভরসা করেই গিয়েছে যে লাল সবুজ সোসাইটিতে কাজ করতে যাচ্ছে, এটা একটা সেফ জায়গা। তো তখন হলো যে আসলে
এই যে খারাপ লাগার জায়গাটা শুরু হচ্ছিল, তো দেখলাম যে 8:30 9টার মধ্যে আমার ভলান্টিয়ার ফিরে এসেছে এবং সাথে সাথেই আমি ওই জায়গাটা লিভ করি। ভলান্টিয়ারদের তো কারো কোনো রকমের ক্ষতি হয়নি ওখানে? না না, ভলান্টিয়ারদের কোনো ক্ষতি হয়নি এবং আমরা ওখানে ভলান্টিয়ারদের জন্য প্রাথমিক চিকিৎসক, ওষুধপত্র যা যা ছিল সবকিছুর প্রস্তুতি নিয়ে গেছিলাম। এবং আমাদের প্রত্যেকজন ভলান্টিয়ার সার্চ অ্যান্ড রেস্কিউ ট্রেনিং, আমরা লম্বা হাফ ডে মিলে সার্চ অ্যান্ড রেস্কিউ ট্রেনিং করেছি, করে আবার রিপ্র্যাকটিস করেছি। রিপ্র্যাকটিস করে তারপরে ইমপ্লিমেন্টে গিয়েছি। আমাদের হাতে বয়া, তারপরে লাইফ জ্যাকেট, হেডলাইট, এবং বাঁশি, হ্যান্ড মাইক, সবকিছু টোটালি রোফ, এ পুরো একটা সেট আপ আমরা আগে আগে নিয়েছি। এটা আমাদেরকে লাল সবুজ সোসাইটি দিয়েছে। সো এই সেট আপ নিয়ে আমরা তখন ইমপ্লিমেন্টে যাই। আমরা কোনো মানে হুট করে দৌড় দিয়ে যাইনি। সো আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা ফিল্ডে নেমেছিলাম আর কি। এটাই আসলে করা উচিত। অনেক সময় দেখা যায় যে প্রস্তুতি না নিয়ে গিয়ে ভলান্টিয়াররা নিজেরাই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান। উদ্ধার কাজ তো পরের ব্যাপার। তো হুম। সেক্ষেত্রে প্রস্তুতি নেওয়া থাকায় লাল সবুজ অনেক বড় একটা ইনসিডেন্টকে পার করে চলে আসতে পেরেছে। হুম। তবে বন্যা নিয়ে যেহেতু কথা হচ্ছে, এখানে আরেকটা প্রশ্ন আসলে চলে আসে। বন্যা পর্যায়ে প্রায় শেষের দিকে, তো এখন হচ্ছে পুনর্বাসন নিয়ে কাজ হুম। শুরু হুম। হুম। হবে বা হচ্ছে। তো হুম। পুনর্বাসন নিয়ে কি মতামত তোমার? আচ্ছা, আমরা আহ, আমরা টোটাল আমরা যদি একটা হিসাব করি, আমরা প্রায় 3,000 উদ্ধার কার্যক্রম শেষ করেছি। আহ, এবং আমরা প্রায় 15 থেকে 16 হাজার মানুষকে খাদ্যদ্রব্য প্রদান করেছি। আবার বলছি যে প্রায় 15 থেকে 16 হাজার। আমরা চেষ্টা করেছি নিজেরা এবং অন্যান্য অর্গানাইজেশনের সাথে কোলাবোরেশন করে এই কাজগুলো করতে। আহ, এবং এর পরবর্তীতে আমরা এই যে স্টেপ টু স্টেপ আসছি, প্রথম উদ্ধার কার্যক্রম করেছি, তারপরে হলো যে মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছি, এরপরে হলো যে আমরা আহ, আহ, পোশাকের যে ব্যবস্থা, জামা কাপড়ের ব্যবস্থা করেছি। এখন আমাদের হলো যে পুনর্বাসনের যেটা হবে, আমরা রিসেন্টলি একটা স্টেপ নিয়েছি। ওটা হচ্ছে যে আমরা ফেনীতে যেই সকল বাড়িঘর অনেক বেশি ভাঙচুর হয়েছে, ভঙ্গুর হয়ে অবস্থায় আছে, ওগুলো আমরা এই খুব শীঘ্রই, অর্থাৎ আই থিঙ্ক কাল বা পরশুর মধ্যেই আমরা আমাদের একটা বিশাল টিম, লাল সবুজ টিম হলো যে পুনর্বাসনের জন্য নেমে পড়বে। এবং আমরা আজকে সার্চিং করে বিভিন্ন জায়গা সিলেক্ট করেছি, যে সকল জায়গাগুলো আসলে যাদের নিড, যেগুলো আমরা ঠিক করতে পারবো, বা যেগুলো আসলে মানুষের আবার জীবনমান ঠিক করতে পারবো, একটু হলো লাগাম ঠিক করতে পারবো, তো ওই জায়গাগুলো আমরা টাচ করে সিলেক্ট করেছি। এবং তারই পাশাপাশি আমরা ইউনিসেফের সাথে তথ্য প্রচার, অর্থাৎ এই যে বন্যা পরবর্তীতে কি করণীয়, সেই ব্যাপারে আমরা তথ্য প্রচার কার্যক্রম বৃহস্পতিবার থেকে পুরা ফেনী, যতগুলা 44টা ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়নে আমরা হলো যে আমাদের ভলান্টিয়াররা যাবে, মাইকিং করবে এবং তথ্য প্রচার, এই বন্যাত্ম টাইমে কি কি করণীয়, তাদের কিভাবে কিভাবে কার্যক্রম করবে, সেই তথ্য প্রচারও আমরা পদক্ষেপ নিয়েছি। অর্থাৎ আমরা স্টেপ টু স্টেপ এসেছি। উদ্ধার কার্যক্রম, আহ খাদ্য ব্যবস্থা, পোশাক ব্যবস্থা, পুনর্বাসন, এবং লাস্ট যেটা স্টেপ, তথ্য প্রচার। এবং এর পরবর্তী যদি আরো কোনো প্রয়োজনীয়তা পড়ে, তাহলে আমরা ওটারও পদক্ষেপ নিব লাল সবুজ সোসাইটি হতে। লাল সবুজ সোসাইটি টিমকে অনেক শুভকামনা। তাদের নতুন আরো যে চ্যালেঞ্জিং কাজগুলো আসছে সেগুলো যাতে তারা সুন্দরভাবে করে ফিরে আসতে পারে সেজন্য। আমাদের সাথে বেশ কিছু মানুষ আবারও যুক্ত হয়েছেন এবং কিছু কমেন্ট আছে ফয়েজ ভাইয়ার জন্য। লিঙ্কন নামে জয় ভাইয়া বলেছেন, গাইবান্ধা থেকে সাথে আছি ভাইয়া। আমজাদ হোসেন ভাইয়া লিখেছেন, হাঁটু পানি তো লাইফ জ্যাকেট পরা ছিলাম। আমজাদ ভাইয়া আরো লিখেছেন, বন্যায় আমাদের রাতের উদ্ধার কার্যক্রমটা সেরা ছিল। ইয়াসিন আদনান জয় ভাইয়া লিখেছেন, আমার দেখা তুমি অনেক ভালো মনের মানুষ ভাই। ফয়েজ ভাইকে অনেক ভালো মনের মানুষ তিনি বলেছেন। মৌ আপু উদ্ধার কাজের গল্প শুনতে চেয়েছেন। পপি আপু লিখেছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। রনি ভাইয়া লিখেছেন, লাভ গুরু ফয়েজ ভাই। আমজাদ ভাইয়া ডাকাত ধরে নাচানোর কথা বলেছেন, আপনারা কি চেষ্টা করেছিলেন এটা? না না না, আমরা আমরা সবসময় ভলান্টিয়ার কোড অফ কন্টাক্ট এন্ড চেইন অফ কমান্ড দুইটাই আমরা মেনটেন করি। সো আমার ভলান্টিয়ার যারা ছিলেন, লাল সবুজ ভলান্টিয়ার যারা ছিলেন, তারা যথেষ্ট পরিমাণ তাদের
আচরণবিধি, মানুষের প্রতি সদয়। এবং এই যে আমাদের আমরা যখন বোট নামাচ্ছিলাম, অনেকে আমাদের বোট কেড়ে নিয়ে যাচ্ছিল, যে আমাদের আমাদের আত্মীয় স্বজন আগে উদ্ধার করতে হবে। তখন আমরা তাদেরকে আগে মেন্টাল সাপোর্ট দিয়েছি, যে দেখুন যেখানে অনেক বেশি মানুষ রয়েছে, যেখানে মানুষের অনেক বেশি খারাপ অবস্থা, সেখানে আমরা পৌঁছাই, তাদেরকে নিয়ে আসি, এবং আপনাকেও আমরা হলো যে আহ, সাথে করে আবার যাব, আমরা আছি, আমরা কোথাও যাইনি, এবং এই উদ্ধার কার্যক্রম চলমান থাকবে। এই যে মেন্টাল সাপোর্টটা দেয়া হয়েছিল, এটা কি মানে সাহায্য করেছিল যে উদ্দেশ্যে আসলে মেন্টাল সাপোর্টটা দিয়েছেন, তারা যাতে একটু ধৈর্য ধরে? হ্যাঁ, আমরা আমরা আপু আহ, যেটা করেছি সেটা হচ্ছে যে ট্রেনিং এর সময় ভলান্টিয়ারদেরকে ওদেরকে একটা বাণী বলার জন্য বলেছি, যে আপনি নিরাপদ, আপনি সঠিক মানুষের হাতে পৌঁছেছেন, আপনার স্বজনকে উদ্ধার করার দায়িত্ব আমাদের, আপনাকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে খাদ্যের ব্যবস্থা আমরাই করে দিব। আপনি শক্তিশালী হন, এবং আপনি আপনি অনেক বেশি দায়িত্বশীল এবং ধৈর্যশীল। প্রত্যেকজন ভলান্টিয়ার এই কোডটা ব্যবহার করেছে, এবং সকলে এই আমাদের ডিফারেন্ট কাজটা অনেকে কপি করছিল। সো এটা আসলে অনেক ভালো লাগার ব্যাপার। তো আমরা ওইভাবে করি, বিকজ আমরা মেন্টাল হেলথ নিয়ে কাজ করি। তো যারা কান্নাকাটি করছিল, করছিল আসলে, এই সিচুয়েশন গুলো আসলে আমাদের সবাইকে বলছিলাম যে সবাই শান্ত থাকতে হবে, শান্ত থাকতে হবে, বারবার ভলান্টিয়ারদের শান্ত থাকতে হবে, শান্ত থাকতে হবে। তো আমাদের স্টোরিটা যদি শর্ট করে বলি, আমরা প্রথমে প্রত্যেকজনকে লাইফ জ্যাকেট, প্রত্যেকজনকে রেইনকোট পরিয়েছিলাম, রেইনকোটের উপর লাইফ জ্যাকেট, আবার আমরা হেডলাইট ব্যবহার করেছিলাম, এবং প্রত্যেকের হাতে বাঁশি ছিল। আহ, একটা নৌকায় একটা করে হ্যান্ড মাইক ছিল। তো আমরা চেষ্টা করেছি সবাই হলো যে সোজা রাস্তায় গিয়ে আশেপাশে কেউ আছে কিনা তাদেরকে দেখে। So, আমরা কি করেছি, স্থানীয় মানুষদেরকে নিয়েছি, এবং তাদেরকে নিয়ে প্রত্যেকটা বোর্ডে দুজন করে স্থানীয় মানুষ নিয়েছি, দুজন করে স্থানীয় মানুষ নিয়েছি। ওই স্থানীয় মানুষদেরকে নিয়ে আমরা তাদের আমাদের এই যে আমার এদিকে ছেলে আছে, পিঠে অনেক জায়গায় পানি হলো যে একদম আপনার বাঁশ বাঁশের একদম মানে উপর পর্যন্ত, বাঁশ তো সর্বোচ্চ লম্বা হয়, তো বাঁশের লাস্ট পর্যন্ত ইয়া, তো ওই জায়গাটায় পর্যন্ত পানি, তার মানে হলো যে বোট গুলা ঢুকা অনেক কষ্টকর। তো আমরা শুয়ে 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 ড্রাইভার, আমাদের যে নৌকার মাঝি, সে কোনোভাবেই যাবে না, তাকে আহ, বলছে ভাই আমাদের আমার নৌকা নষ্ট হয়ে যাবে ভাই। বাট এদিকে ওই যে মানুষের আর্তনাদ। তো আমরা যেতেই হতো। আহ, হ্যাঁ, যেতেই হতো। তো ওইভাবে করে আমরা শুয়ে বসে, আবার আমাদের বোট দেখা যায় কোনো জায়গায় চলে না, ওই জায়গায় আবার রোপ দিয়ে বেঁধে আমরা কি করেছি, যে রোপটা নৌকার সাথে বেঁধে যে বাড়ি, ওই বাড়ি পর্যন্ত যে দূর যাওয়া যাওয়া গেছে, ওই রশিটা ওখানে বেঁধে ওখান থেকে টেনে টেনে আবার আমাদের নৌকাটা নিয়ে আসছি। আর উদ্ধার কার্যক্রম যেটা করেছি আমরা, আমাদের সর্বপ্রথম সব থেকে বেশি সহায়তা করেছে আমাদের একজন পরিচিত, আমার সাথে উনি লিওতে আছেন, আহ, ইরফান রনি ভাই। তো ইরফান রনি ভাই হলো যে এই সর্বপ্রথম আমাকে বলে যে ফয়েজ, আমরা চলো উদ্ধার কার্যক্রমে নেমে পড়ি। তো তখন হলো যে ভাইয়ের পরিচিতিতে আমরা লাল সবুজের প্রথম স্টেপটা নেই, ওনার সহায়তায়। ও আচ্ছা, পরে যেটা বলছিলাম, যে আমরা যখন সে স্থানে পৌঁছালাম, এক একটা বাড়িতে ছিল প্রায় 85 জন, 100 জন, মানে মানুষের কি যে বেহাল অবস্থা। এইখানে ছিল গর্ভবতী, প্রসূতি মা, তারপরে বৃদ্ধা, অসুস্থ মা, অনেক বেশি বয়স্ক, ছোট বাচ্চা, সব ধরনের মানুষ ছিল। তো আমরা যেটা করেছি, সর্বপ্রথম যারা মোটামুটি সাঁতার জানে তাদের নিয়েছি 30% বা 40%। তারপরে আমরা বেশি উদ্ধার করে ট্রাই করেছি বৃদ্ধ, গর্ভবতী, প্রসূতি, এবং নারী, এবং অনেক বেশি বয়স্ক, এদেরকে আগে বেশি আমরা ফোকাস করেছি। তো আমরা প্রথমে কি করেছি, যে যারা বাচ্চা রয়েছে বাচ্চাগুলোকে লাইফ জ্যাকেট পরিয়ে, আমরাও লাইফ জ্যাকেট পরে যে স্থান থেকে উদ্ধার করব ওই স্থানে রশি বেঁধেছি, এবং আমাদের নৌকার সাথে রশি বেঁধেছি। ভলান্টিয়ারদের কোমরে রশি বাঁধা ছিল। তো ওই জায়গাটা থেকে যেই আহ, যাকে উদ্ধার করছি তাকে লাইফ জ্যাকেটটা পরিয়ে, এবং আমরাও লাইফ জ্যাকেটটা পরে ওই ব্যক্তিকে কাঁধে করে আমরা তখন ওই রশি ধরে ধরে টেনে 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 আমরা বোর্ডে তুলেছিলাম। এবং এই উদ্ধার কার্যক্রম করতে গিয়ে আমাদের ভলান্টিয়ারদের বেশ কয়েকটা জায়গায়
আহত লাগে, আহত লাগে, মারাত্মক ভাবে আহত লাগে। এবং আমরা কিন্তু থেমে যাই নাই, আমাদের রক্ত পড়ছিল বিভিন্ন জায়গা থেকে, ই করছিল, কিন্তু আমাদের একদম সত্যি বলতে মানে ওই সময় আমাদের যে লাইভে আসবো বা ভিডিও করব বা ছবি তুলবো, এই সিচুয়েশন মেন্টালিটি টোটালি ছিল না। বাট এই যে রিসেন্টলি মানে যারা পরবর্তীতে গেছে তারা ছবি তুললো, লাইভ করলো, এই করলো, তো ওই মেন্টালিটি আমাদের মধ্যে টোটালি ছিল না, বিকজ আমরা মানুষের হাহাকার দেখে এক এক মানে সময় আসলে সিচুয়েশন এক এক রকম হ্যাঁ, ছিল। আপনারা তো যখন গিয়েছিলেন তখন অনেক হ্যাঁ, বেশি ছিল একদম সেখানকার স্টার্টিং অবস্থা পয়েন্ট। খারাপ, পরে আস্তে আস্তে হ্যাঁ, হ্যাঁ, কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। স্বাভাবিক ছিল, প্রায় 2 তলা পরিমাণ পানি, 2 তলা প্লাস পরিমাণ পানি, একদম ছাদে মানুষ মানে বসে আছে। এবং এইভাবে করে করে আমরা আসলে শুরু চেষ্টা করেছি। আমাদের সমস্যাটা হয়েছে, আমরা ওখান থেকে লিভ করতাম না, ওই যে ডাকাতের সমস্যা। এবং আমাদের ভলান্টিয়ারদের অনেক জায়গায় আঘাত লাগে, এবং পানি, ময়লা পানির কারণে বিভিন্ন জায়গায় ঘাস সৃষ্টি হয়। এবং এর পরবর্তীতে আমরা আবার গিয়েছিলাম আরেকটা বোর্ড নিয়ে। আমরা সোনাগাজীতে গিয়েছিলাম, ওখান থেকে প্রায় 500 মানুষের মতো উদ্ধার করার চেষ্টা করেছি। আমরা লক্ষ্মীপুরও ট্রাই করেছি ওই দিনই, মানে প্রথম যে লক্ষ্মীপুর আমাদের যাইতে প্রায় 5 ঘন্টা সময় লেগেছিল, লক্ষ্মীপুর টাচের বাইরে ছিল। তো আমরা মুড়িগঞ্জ থেকে বোট নিয়ে লক্ষ্মীপুর পর্যন্ত পৌঁছাই, এবং পাঁচ পাঁচ প্রায় আই থিঙ্ক 9 ঘন্টা 10 ঘন্টা প্লাস লাগছে একটা বোট পুরায় আনতে, প্রায় 50 জন এরকম। আমরা এক একটা বোর্ডে 50, 40, 45 এভাবে করে বহন করার চেষ্টা করেছি বেশ আর কি। অ্যাডভেঞ্চারাস একটা মিশন গিয়েছে লাল সবুজের উদ্ধার কাজ। হ্যাঁ আমি ডাকাত, আসলে, মানুষের আর্তচিৎকার সবকিছু মিলিয়ে। হ্যাঁ এটা আসলে আমি লাল সবুজকে ধন্যবাদ জানাতে চাই যে আমরা জাস্ট এক রাতের মধ্যে আমরা কাজ করতে চাই, ওকে নেমে পড়ো, এইটা আসলে লাল সবুজ আমি সবসময় জানি না, সাপোর্ট দিয়ে গেছে, ভলান্টিয়ার আমি যা জানি না করতে কেন চেয়েছে ঠিক আছে। আই ফিল ইমোশনাল, বিকজ জাস্ট আমার আমার ভলান্টিয়ার কোঅর্ডিনেটর যে হেড, অর্থাৎ আজিজুন তমা, আমি জাস্ট বলেছিলাম আমরা আহ, যেতে চাই, বলে যে তোমাদের কি লাগবে বলো। তখন আমরা এই যে লাইফ জ্যাকেট এগুলো বললাম, এবং ইনস্ট্যান্ট এই সব কিনেই ভোরে দৌড়, মানে এইটা আমরা আমরা আসলে এত দ্রুত মানে আমিও তো স্টিল ভলান্টিয়ার লাল সবুজের, মাত্র 2 বছর হলো, কিন্তু এই জায়গাটা আসলে খুব একটা অর্গানাইজেশন পারমিশন দেয়া, তারপরে লেন্দি একটা প্রসেস হয় মোটামুটি। সো প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আমাকে আমাকে বলছিল যে ফয়েজ যা যা লাগে করো প্লিজ। জাস্ট প্রেসিডেন্ট, আমি দুই প্রেসিডেন্ট বছর বলল কাজের এবং সাথে, ফয়েজ ভাইয়া নেমে পড়লেন হ্যাঁ হ্যাঁ, সবাইকে সাথে আমি নিয়ে। জানি না যে প্রেসিডেন্ট আমাকে কখনোই, মানে একজন প্রেসিডেন্ট উনি হিজ মানে অনেক ভালো মনের মানুষ, বাট এই জায়গাটা থেকে উনি কখনোই মানে আমাকে প্লিজ বলা বা কাউকে প্লিজ বলাটা মানে শুনি নাই। বলছে বিনয়ের সাথে এরকম, বাট ভাইয়া যখন বলছে, ভাইয়া আমি বুঝতে পারছিলাম যে ভাইয়া অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে। তো আমি জাস্ট টিম রেডি, ইনস্ট্যান্ট টিম রেডি, পোলাপান রেডি। এরপর পোলাপান সকাল থেকে চিল্লা ফাল্লা করে টোরে প্রশিক্ষণ, প্রশিক্ষণ পরে গাড়িতে বসে বসে আমরা প্রশিক্ষণ দিচ্ছিলাম, কেউ বহন করতে হবে, কেউ কেউ এই করতে হবে, কেউ করে। সো আমাদের এই প্রশিক্ষণ খুব বেশি কাজে লেগেছে, এবং আমাদের ছেলেমেয়েরা অনেকগুলো, অনেকে স্কাউটস করেছিল, ই করেছিল, তো ওরা মোটামুটি ট্রেন ছিল। আমরা যারা শক্তপোক্ত ওদেরকে ভাগ 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 করে দিয়েছিলাম। সো এই আর কি। বাট ওই জায়গাটা আমি তো ছিলামই, আমার সাথে যে বারবার যার নাম বলছিলাম, ইরফান সাজ্জাদ ভাই, উনি আসলে সব থেকে বেশি আমাদেরকে সহায়তা করেছে আর কি, এই যে 3 দিন দুরাত, এই আর কি। আর আরেকটা কথা বলার হয়নি, সেটা হচ্ছে যে আমরা আহ উদ্ধার কার্যক্রমের পাশাপাশি আমরা ওদিন রান্না করা খাবারও, অর্থাৎ মানুষকে ভর্তি করে নিয়ে এসে আবার রান্না করা খাবার নিয়ে প্রায় 1,500 মতো বা 1,000 মতো, 800 মতো রান্না করা খাবার নিয়ে আবার আমরা নৌকা নিয়ে আবার রওনা হই। এবং আমরা কি করি, যে জায়গাগুলোতে আটকে আছে, মানুষ আসতে চায় না, বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্র, ওই জায়গাগুলোতে আমরা আবার খাবারগুলো পৌঁছে দেই। এবং আমরা চেষ্টা করেছি যে যাদের কাছে নৌকা নাই বা যারা যারা যেতে ভয় পায়, তো ওদের ত্রাণ সহায়তা গুলাও হলো যে আমাদেরকে দিয়ে বলছে যে তোমরা নিয়ে যাও। একা তা না, আরো অনেক সংগঠনকেই আপনারা সাহায্য করে আমি এসেছেন ওখানে। সংগঠনের নাম জানি না, আসলে এটা আর কি। এতটা অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার যে হয়তো বা আমরা সময়ের মধ্যে এটা শেষও করতে পারবো না, কারণ এতগুলো দিনের পরিশ্রম, এতগুলো কিছু বলে হ্যাঁ আসলে বোঝানো যায় না এত শর্টকাটে বা এত স্বল্পতার ভিতরে। হ্যাঁ হ্যাঁ। ফয়েজ ভাইয়া, তাহলে কি পরিস্থিতি একটু হালকা করার জন্য র্যাপিড ফায়ার করে নিব আমরা? হতে পারে। যে প্রশ্ন করব ঝটপট 3-4 সেকেন্ডের মধ্যে আমাকে উত্তরটা দিয়ে দিতে হবে। আর আরো একবার দর্শকদের বলে নিতে চাচ্ছি, লাইভের একদম শেষের দিকে ফয়েজ ভাইয়া এবং আমার কথোপকথনের মধ্যে কোনো একটি প্রশ্ন
আমি দর্শককে করব, এবং সেই প্রশ্নের সর্বপ্রথম যে সঠিক উত্তর দেবে তাকে লাল শিবু সোসাইটির পক্ষ থেকে উপহার দেয়া হবে। র্যাপিড ফায়ার শুরু করতে যাচ্ছি। প্রথম প্রশ্ন, তোমার জীবনের এমন কোনো ব্যক্তি যিনি তোমাকে অনুপ্রাণিত করে? টিক ওয়ান, টিক টু। ভাইয়া কি আমার প্রশ্ন শুনতে পেয়েছো? হ্যাঁ, আমি শুনতে পেয়েছি। কে অনুপ্রাণিত করেন? আমার মা। আমার মা। আহ, আমি আমি একদম ছোট থেকেই, আহ, আমি যখন কাব স্কাউটিং শুরু করি, জাস্ট উনি কি হ্যাঁ, করতো যে র্যাপিড ফায়ারে এক শব্দের উত্তর হতে হবে। আমার মা। দ্বিতীয় প্রশ্ন, ইতোমধ্যে যেসব জায়গা ঘুরেছো কোন জায়গা সবচেয়ে বেশি পছন্দের? আহ গাইবান্ধা। মানুষগুলো অনেক ভালো। কোন কার্টুন ক্যারেক্টারের সাথে আড্ডা দেওয়ার সুযোগ হলে কোন ক্যারেক্টারকে বেছে নেবে? গোপাল ভাঁড়। একদিনের জন্য কোনো সুপার পাওয়ার পাওয়ার সুযোগ হলে কি হবে সেই সুপার পাওয়ার? আহ সবার জন্য ক্ষুধা নিবারণ। চট্টগ্রামের অ্যাকসেন্টে কিছু বলে শোনা। আহ চট্টগ্রামে আমার আমার প্রেসিডেন্ট হলো যে রেজওয়ানা করিম, এবং আমার আরো অনেক টিম রয়েছে। সো এই এই টিমের যারা আছে, ওই টিমের মানুষরাই হলো যে চট্টগ্রামকে অনেক বেশি ডাইনামিক করছে এবং পুরো কোন বাংলাদেশে একটি পরিচিত করছে। লাইন, কোন একটি লাইন এখন আমাদের চট্টগ্রামের চারদিয়া ভাষায় বলতে পারবে? হ্যাঁ, অবশ্যই। ব্যাগুন মিলি মানুষের লাই হাম নগরিলে হনগরি বাবাজি। যারা চট্টগ্রামের দর্শক দেখছেন, আমি ট্রান্সলেট করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি সবাইকে কমেন্টে। পরের প্রশ্ন, কি উপহার পেলে সবচেয়ে বেশি খুশি হবে? আহ আমার আম্মা আমাকে একটু হাক টাক দিলে আমার ভালো লাগে, এটাই মনে হয় আমার সব থেকে বড় গিফট। প্রিয় চাটগাঁয়া খাবার? আহ এই যে সবার যেটা হয়, মানে মেজবান। মেজবান। লাল সবুজের প্রিয় পাঁচ সদস্য? আহ আমার প্রেসিডেন্ট রেজওয়ানা করিম, লাস্ট ওদের প্রেসিডেন্ট তাহসিন ভাইয়া। তারপরে হলো যে এত মানুষ, ও এইগুলোর মধ্যে পাঁচজন কি চুজ করবো, মানে এটা সো মাচ হার্ড। একজন করতে হবে, আমি সেফ উত্তর দিতে দিব না। অন্যরা তো মন খারাপ করবে, তাহলে কিভাবে হবে? সবাই বুঝবে, পাঁচজন যেহেতু বলেছে, আরো অনেকের নাম এখানে আসতে পারে। আচ্ছা। তমা। তারপর তিনজন হয়ে গেল অলরেডি না? হ্যাঁ। আচ্ছা। আহ এতজন মানুষ। আহ একজন ভলান্টিয়ার আছে আমাদের এই চট্টগ্রামের, ফারহা। আর আরেকজন ভলান্টিয়ার আছে, ও হলো যে মেহেরীগঞ্জের টিমের সিফাত। ঠিক আছে, বাকিরা মন খারাপ করো না, ভাইয়া নাম বলতে চেয়েছিল, আমি বলতে দেইনি। এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের র্যাপিড ফায়ার। ভাইয়া, একটা ব্যাপার শুনতে পেরেছি যে তুমি পিঙ্কি পিঙ্কি গানটা নাকি বেশ মজা করে গাও। এটা আমরা শুনতে এটা চাই এখন। এই গানটা, আহ ওকে, আমি এই একটাই গান জানি। এই গানটাই আমি শোনাই সব। ভাইয়ার খুব সম্ভবত নেটওয়ার্ক সমস্যা। এখন শোনা যায় আমাকে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। এখন কি আমি গান গিয়ে শোনাবো? জি ভাইয়া, গান গেয়ে শোনাবেন। আচ্ছা, ওকে। আহ ইঙ্কি পিঙ্কি পঙ্কি, ড্যাডি বট ডঙ্কি, ডঙ্কি ডাই, পিঙ্কি ক্রাই, ইঙ্কি পিঙ্কি পঙ্কি। ধন্যবাদ ফয়েজ ভাইয়া। ফয়েজ ভাইয়ের আইকনিক গান আমরা শুনে ফেললাম। এবার ফয়েজ ভাইয়ের কাছে আমার একটি প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আমাদের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে,
ফয়েজ ভাইয়া ফিরে আসলে আমরা তাকে প্রশ্নটি করব। আমি কিছু কমেন্ট পড়ে নিচ্ছি এখন। ফারহাত আবাসুম আপু লিখেছেন আমরা আছি, ধন্যবাদ আপু। এমডি মনির খান লিখেছেন অভিনন্দন ফয়েজ। মনা আপু লিখেছেন হাই আমার ভাই। সাগর ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আশিকুল ইসলাম ভাইয়া লিখেছেন ফয়েজ ব্রো। আরো অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আহ রাবি ভাইয়া লিখেছেন জয়পুরহাট থেকে দেখছেন তিনি আমাদেরকে, ধন্যবাদ ভাইয়া। আব্দুল কাইম ভাইয়া লিখেছেন ফেনীর বন্যা পরিস্থিতিতে আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা ফেনীবাসী চির কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। এবার চলে যাচ্ছি ফয়েজ ভাইয়ের কাছে আমার শেষ প্রশ্নের দিকে। লাইভ আমাদের প্রায় শেষের দিকে, আমরা সময় অনেকটা নিয়ে ফেলেছি। ফয়েজ ভাইয়ের কাছে শেষ প্রশ্ন থাকবে এখন। যে নতুন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? আহ অ্যাজ এ ভলান্টিয়ার আমার জায়গাটা থেকে প্রত্যাশা হলো যে দেশ উন্নয়নের আগেই আহ, সবার জন্য নিরাপত্তা সৃষ্টি করা, অর্থাৎ প্রত্যেকে যাতে নিরাপদে শান্তিতে এবং শৃঙ্খলায় যাতে বাঁচতে পারে। তো একদম সর্বপ্রথম যেটা চাওয়া সেটা হচ্ছে যে নিরাপত্তা, জাতির জন্য নিরাপত্তা। আর আরেকটা যেটা, প্রত্যাশা জানলাম, এবার নিজে হলে কি করতে? আহ, অন্তর্বর্তীকালীন সরকারের অংশ যদি নিজে হতে। আমি সর্বপ্রথম সবার মানসিক স্বাস্থ্যটা উন্নয়ন করতাম, কারণ মানুষের যে অবস্থা মানসিক স্বাস্থ্যের খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আমি আমি জানি না কতটুকু লজিক্যাল, বাট আমি সবার আগে সবার মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দিতাম। মানসিক স্বাস্থ্য আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানসিক স্বাস্থ্যের উপর শারীরিক স্বাস্থ্য অনেকটা নির্ভর করে। জি ভাই, আমরা লাইভের প্রায় শেষের দিকে, তাহলে আমি অডিয়েন্সকে এখন আমার আজকের কুইজটি জিজ্ঞেস করতে চাচ্ছি। আজকের কুইজ, ফয়েজ ভাইয়া কোন কার্টুন ক্যারেক্টারের সাথে আড্ডা দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন? আবারও বলছি, ফয়েজ ভাইয়া কোন কার্টুন ক্যারেক্টারের সাথে আড্ডা দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন? কমেন্ট করে নেবেন। যে সর্বপ্রথম সঠিক উত্তর দিতে পারবেন লাল সবুজের পক্ষ থেকে তাকে উপহার পৌঁছে দেওয়া হবে। ফয়েজ ভাইয়া, আসলে আপনার সাথে আর আড্ডা 30 মিনিটে শেষ হবার নয়, কারণ আপনি অনেক কিছু দেখে এসেছেন। অনেক কিছুই এখানে বলার আছে, অনেক কিছুই দর্শকদের শোনার আছে আপনার কাছ থেকে। কিন্তু আমাদের শো এর নামের প্রতি যদি সুবিচার করতে হয় আমাদেরকে এখানেই শেষ করে দিতে হবে। ফয়েজ ভাইয়ের সাথে আজকের লাইভটি বেশ সুন্দর গিয়েছে, সময়টা বেশ সুন্দর কেটেছে, অনেক কিছু জানতে পেরেছি। ফয়েজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ তাকিয়া তোমাকেও। এবং আহ, আমরা সামনের জন্য যেটা একটু করে বলা সেটা হচ্ছে যে আমরা সামনে ফার্স্ট এড সার্চ এন্ড রেস্কিউর উপর খুব বেশি গুরুত্ব দিব, এবং যে কোনো বন্যা পরিস্থিতিতে লাল সবুজ সবার আগে এগিয়ে আসবে, আমরা এটা প্রত্যাশা রাখছি। তাকিয়া, তোমার সাথে আমার আড্ডা দিয়ে খুবই বেশি ভালো লেগেছে, এবং আমি আমার অভিজ্ঞতার ছোট্ট জায়গাটা শেয়ার করতে পেরেছি। অনেক বেশি অনেক বেশি স্টোরি আছে, অনেক বেশি গল্প আছে লাল সবুজকে নিয়ে, এবং আগের যে অভিজ্ঞতাগুলো আছে এগুলো নিয়ে। সো আবারও হয়তোবা কখনো সুযোগ হবে ফয়েজ ভাইয়ের সাথে কথা বলার, তখন আমরা ফয়েজ ভাইয়ের আরো যে গল্পগুলো আছে সেগুলো জেনে নেব। ততক্ষণের জন্য শেষ হয়েও কিন্তু হচ্ছে না শেষ। আজকের পর্ব শেষ হলেও আমি আবার নতুন কোনো পর্বে আপনাদের নতুন কোনো প্রিয় মুখকে নিয়ে হাজির হব তাকিয়ার সাথে 30 মিনিটে। আর এতক্ষণ যারা দর্শক আমাদের সাথে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং ইতোমধ্যে যারা লাইভে কুইজের সঠিক উত্তর দিয়েছেন আমরা দেখে নিয়েছি কে সঠিক উত্তর সর্বপ্রথম দিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। ধন্যবাদ।